তোমাকে এত ভালোবাসি কেন বলো তো? সায়রার অনুভূতি সব বের হতে চায়, তবে ও সেসবকে পাত্তা না দিয়ে বলে, এটা বলার জন্য এই মাঝরাতে চলে এসেছো? হ্যাঁ। সায়রা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। মানুষটা পাগল নাকি? সময়ের সাথে সাথে কেমন বাচ্চামি চলে এসেছে, নাকি এসব খুবই স্বাভাবিক, কেবল ওর কাছে অস্বাভাবিক লাগছে? অপেক্ষা করো, আমি চাদর নিয়ে আসি। না, লাগবে না। ঠান্ডা লাগছে না? না। সাইদ, আমাকে বিয়ে করবে? সায়রা চমকে তাকালো, ভালো মতন দেখল সাইদের মুখশ্রী, বিভ্রান্ত, কষ্টের সাগরে ভেসে যাওয়া এক মুখ। বলো, বিয়ে করবে আমায়? সায়রা উত্তর না দিয়ে মৌন থাকে। সায়েদ আবার একই প্রশ্ন করে, তবে মৌনতা যায় না সায়রার। কি বলতে চাও? আমি তোমাকে নিয়ে দূরে চলে যেতে চাই। আমিরাকে নিয়ে যাব। আমরা অনেক দূরে চলে যাব সায়রা, অনেক দূরে। সায়রা চুপ। সাইদ ওর হাত দুটো মুঠোয় নিয়ে পুনরায় একই কথা বলতে থাকে। সায়রার থেকে উত্তর আসে না। ও হাত সরিয়ে নিয়ে অন্য পাশে তাকিয়ে থাকে। আরও কিছুটা সময় পার হলে সায়রা বলে, এটা সম্ভব না, তুমি চলে যাও সাইদ, প্লিজ চলে যাও। সায়েদ খোলা চোখে তাকিয়ে থাকে। ওর ঠোঁট দুটো কাঁপছে। সায়রা এক সেকেন্ড অপেক্ষা করে না, চলে আসে বাড়ির ভেতরে। সায়েদে তাকিয়ে থাকেই সে, পলকহীনভাবে, বিভ্রান্ত আর করুণ চোখে। এ তাকিয়ে থাকার যেন শেষ নেই। বাড়িতে প্রবেশ মাত্রই একটা ছায়ার মুখে পড়ে সায়রা, ভীতি ঠেকে ওর মুখশ্রী জুড়ে। একটু বাইরে গিয়েছিলাম ভাবি। শাহিদ এসেছে। যুথির কণ্ঠে কঠোরতা নেমে এসেছে। সায়রা হেসে বলে, এমনি পাগল সে, চলে যেতে বলেছি। এ কথা বলেই পালানোর মতন করে চলে যেতে নেই সায়রা। যুথি ওর সামনে এসে দাঁড়ায়, ভালো মতন দেখে। বিয়ে করতে চাচ্ছে? সায়রা জবাব দেয় না, মেঝের দিকে তাকিয়েই থাকে। যুথি আবার বলে, যাচ্ছিস না কেন? সায়রা এবারও চুপ থাকে। যুথি ওর মুখশ্রী হাতে নেয়। এই মেয়েটাকে সে কত ছোট দেখেছে, আজ কত বড় হয়ে গেছে। আমিরাকে আমি দেখব, কথা দিলাম। তুই নিজে সুখী হ। শাহিদকে ফিরিয়ে দিস না। এ কথা বলতে সায়রা এবার হাউমাউ করে কেঁদে ওঠে। যুথির ভেতরটা দাও দাও করে জ্বলতে থাকে। ভাবি, আমি যে শেষ হয়ে গেলাম আমি। সায়রা ওভাবেই কাঁদতে থাকে। যুথি ওকে আগলে নেয়। ওর চোখেও জল চলে এসেছে। পরিস্থিতি, সংকট, এ এক বড় কঠিন সত্য। সমস্ত রাত ঘুম হয়নি সায়রার। ও আকাশের দিকে তাকিয়ে থাকে। কি এক আশ্চর্য ব্যথা ওকে মেরে ফেলেছে একটু একটু করে। সকালবেলাতেই প্রচণ্ড জ্বর হলো সায়রার। ও কাঁপতে কাঁপতে রনুকে কল করলো। হ্যাঁ সায়রা, কেমন আছো? কিছুটা অসুস্থ আপু, আমি আহনাবকে কিছুক্ষণ পর পড়াতে আসবো। কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে কেন? তুমি বরং সুস্থ হয়ে আসো। ঠিক আছে আপু। তুমি নিজের খেয়াল রেখো, সুস্থ না হয় আসবে না। জি আপু, ধন্যবাদ। কল রাখতেই দেখলো যুথি গরম গরম চা নিয়ে এসেছে। সায়রা মৃদু স্বরে বলল, খেতে ইচ্ছে করছে না ভাবি। গলা তো বসে গেছে, না খেলে তো সমস্যা। কিছু হবে না ভাবি। বেশি কথা বলিস না তো। যুথি চা এগিয়ে দেয়, তারপর বিছানাও গুছিয়ে দেয়। আমিরা হাত মুখ ধুয়ে আসলেই তাকে ডাইনিংয়ে যেতে বলে। সায়রা উদাসীন ভরা নয়নে সামনে তাকিয়ে আছে। আরে জীবন। আরও দুটো টিউশনি নিয়েছে সায়রা। প্রয়োজন ছিল না, তবু সে নিয়েছে। এর কারণ নিজেকে যতটা সম্ভব অধিক ব্যস্ত রাখা, ভীষণ ক্লান্তিতে ডুবিয়ে দেওয়া। কারণ এতে তার অতীত স্মরণ কম হবে, কাজের ব্যস্ততা দুঃখ লাঘব করবে। আর যদি সে এমনটা না করে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। সাইদের কথা স্মরণ হলে যে ওর বুক কাঁপে। একটু ফুসরত পেলেই ছেলেটার ছবি দেখার ভীষণ ইচ্ছে জাগে। সায়রা টিউশনি থাকে লম্বা সময় জুড়ে, তাই আজকাল বাসায় ফিরতেও ভীষণ দেরি হয়। ও যখন ফেরে তখন দুপুরের খাবার সবাই খেয়ে নিয়েছে, কিন্তু আজকে ফিরে দেখলো কেউই খাবার খায়নি। সবাই অপেক্ষা করছে। বাড়িঘর কেমন চকচক করছে, ভিন্নতা দেখা যাচ্ছে। এসেছিস, যা দ্রুত গোসল করে নে। সায়রা নিজের ব্যাগ রাখতে রাখতে বলল, কেন ভাবি, এত তাড়া কেন আজ? যদি তেমন একটা জবাব দিল না, এনিয়ে বিনিয়ে ওকে পাঠিয়ে দিল। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরল সায়রা। চুলগুলো মুছতে মুছতে দেখলো নতুন জামা পরেছে আমিরা। কি রে, আজ এত ফিটফাট কেন? আমিরা চুপ।
সায়রার চোখে মুখে বিস্ময়। ও খুব করে বুঝতে পারছে তার অগোচরে বাড়িতে কিছু হচ্ছে, তবে বিষয়টা সহসাই ধরা যাচ্ছে না। ডাইনিংয়ে খাবারের আয়োজন দেখে সায়রার চোখ বড় হয়ে গেল। সচরাচর এরকমের আয়োজন তারা করে না, সংসার চলে ছিমছামভাবে, যতটা প্রয়োজন ঠিক ততটাই। আজকের এই আয়োজন নিশ্চয়ই সমস্যাটা গভীর হবে। সায়রা জানে প্রশ্ন করে লাভ নেই, এরা বলবে না যেহেতু, তাই চুপ থাকাই ভালো। তাছাড়া এই জগতের কোনো কিছুতেই আজকাল ওর আগ্রহ থাকে না। ওর মনে হয় জীবন পানসে হয়ে গেছে। যখন ঘড়িতে 3:30 বাজে তখন বাড়ির সামনে একদল মানুষ এসে উপস্থিত হলেন। দরজা খুলে সায়রা অবাক চোখে তাকিয়ে রইল। ডাইনিং থেকে ছুটে এলো জুথি। যথেষ্ট সমাদরের সাথে ভেতরে নেওয়া হলো মানুষগুলোকে। এদিকে সায়রা চুপ, তার মন মস্তিষ্ক বিষয়টা ধরার চেষ্টা চালাচ্ছে। জুথি যখন নাস্তা পানির আয়োজন করছে তখন সায়রা গিয়ে বলল, ভাবি, ঘটনা কি বলো তো? ঘটনা আবার কি? এরা ভাইয়ার কলিকের ফ্যামিলি, তাই না? হুম। কেন এসেছে? ও মা, কেন আসবে? তুই কেমন করে বলছিস রে সায়রা? ভাবি, আমি কিন্তু বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? সায়রা থম ধরে থাকে। জুথি নাস্তার ট্রেন দিয়ে ফিরে আসে, তারপর বলে, শোন, তোর প্রতি আমাদের দায়িত্ব আছে। দায়িত্বের নাম করে তাড়িয়ে দিতে চাইছো ভাবি? জুথি হাসে, সায়রার গাল স্পর্শ করে বলে, যদি তেমনটি ভাবিস তবে তেমনটি। ভাবি, সায়রার মুখে অসহায়ত্বের ছায়া। জুথি একটা নিঃশ্বাস ফেলে, কিছুটা গুমট স্বরে বলে, তুই কি সারাটা জীবন বিয়ে না করেই থাকবি? এ প্রশ্নের জবাবে সায়রা মৌন থাকে, ভাবে কি বলা যায়। আসলে উত্তরটি ওর হৃদয় আছে, তবে বের হতে চাচ্ছে না। ও একটু সময় গেলে জবাব দেয়, হ্যাঁ ভাবি, আমি সারা জীবন এমনই থাকবো। এই জীবন অনেক সুন্দর ভাবি। এসব শুধুই গল্প খেয়াল সাইরা, জীবনে একা থাকা যায় না। ওসব মানুষ ভাবতেই পারে, ভাবনাতেই সুন্দর লাগে, আদতে এসব মানুষকে অসুস্থ করে তোলে। কেন জীবনে একা থাকা যায় না? অনেক কারণ আছে। 6 বছরের সম্পর্ক ছিল, অথচ আমি কিন্তু একাই আছি। সম্পর্কের কোনো মূল্য আছে বলো তো? যখন তখন ভেঙে যেতে পারে, কোনো নিশ্চয়তা নেই। সবই বুঝলাম, তবে তুই তো এভাবে থাকতে পারবি না, সঙ্গীর প্রয়োজন পড়বেই। আমার কাছে আমির আছে ভাবি। মানলাম আমিরা আছে, তবে তুই বল, ও কি সারা জীবন তোর কাছেই থাকবে? এটা সম্ভব? এবার সায়রার মাথায় চিন্তা ভর করে, সত্যিই তাই। আমিরা তো সারা জীবন তার কাছে থাকবে না। মেয়েটা বড় হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর আমিরাকেও বিয়ে দিতে হবে। তখন সায়রার কি হবে? অনেক রকমের চিন্তা এসে ভর করলো সায়রার মস্তিষ্কে। ও শুকনো ঢোক কিনল, গলা ভেজানোর প্রয়াস করলো, তবে সবটাই ব্যর্থ। মারুফের কলিগ সহ তার পরিবার খাবার খেতে বসেছে, আর পরিবেশন করে চলেছে সায়রা। ও যথেষ্ট নম্র ভদ্র, খুবই সাধারণ আচরণ করছে। সেই সুযোগেই জুথি বলল, তাহলে কি আজই কথা বলবো? ভাবি, আমার সময়ের প্রয়োজন। এ কথার পর জুথি আর কিছু বলল না। খুব স্বাভাবিকভাবেই তাদের খাবারের তদারকি করতে লাগলো। মেহমানদের বিদায় দিয়ে সায়রা এলো নিজের ঘরে। তারপর পুরনো সব জিনিসপত্র বের করলো, যার সব কিছুতেই সাইদের স্মৃতি মিশে আছে। ও ধীরে সুস্থে সবগুলো স্মৃতি গুছিয়ে রাখলো। জুথি সেসব দেখে বলল, তোর উচিত এসব ফেলে দেওয়া। থাক না, পুরনো অতীত ফেলে দিলেই তো মুছে যাবে না। যে মানুষটাই তোর নেই, তার জিনিস ধরে রাখার কোনো দরকার কি আছে? ভাবি, এসব যখন সাইদ আমাকে দিয়েছিল তখন ও কিন্তু আমারই ছিল। আমি চাইলেই সেই সময়গুলো অস্বীকার করতে পারবো না, এটা সম্ভব না। জুথি চুপচাপ সব দেখতে থাকে। সায়রা কাবার্ড বন্ধ করে পুনরায় বলে, তবে আজকের বিষয়টা ঠিক হয়নি। তারা যে আসবে এটা আমাকে বলে দেওয়া উচিত ছিল। তুই বললে নিষেধ করে দিতি। তা করতাম, তবে তোমাদের বলে নেওয়া উচিত ছিল। আমার খুব আনইজি লাগছে। যদি বুঝলো বিষয়টা আসলে ভুল হয়েছে, ওর একটু মন খারাপ হলো। তবে যা হবার তা তো হয়েছে, চাইলেই তো পরিবর্তন সম্ভব না। রাতের খাবারের সময় মারুফ বলল, আমিরা স্কুলে ভালো ফলাফল করছে। আজ ফেরার পথে ওর ক্লাস টিচারের সাথে দেখা হয়েছিল, স্যার বেশ প্রশংসা করলেন। সায়রার ভালো লাগলো। ও আমিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও তো সব সময় ব্রাইট ছিল ভাইয়া। শুধু শেষ সময়ে ওই জানোয়ারটা
ভাইকে আটকে দেওয়ার প্রয়াসে সায়রা বলল, বাদ দাও ওসব কথা। আমিরা, তোর খাওয়া হয়েছে? খাওয়া শেষ করে সোজা ঘুমাতে যাবে। আমিরা মাথা দুদিকে দুলিয়ে ভাতের শেষ লোকমা তুলে চলে গেল। সায়রা নম্র সুরে বলল, ভাইয়া, আমি চাই আমিরা যেন কখনো অতীত স্মরণ না করে। ওর বাবার প্রতি ঘৃণা এমনিতেই আছে, তবে চাই না সেটা স্মরণ করে ও কষ্ট পাক। মারুফ কথাটা বুঝতে পারল। ও সেটা মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আর কখনো ওর সামনে বলবো না এইসব। এখন তুই বল, সামনে কি করবে? গ্রাজুয়েশন শেষ করে জব নিব, তার সাথে মাস্টার্সও কমপ্লিট করব। সেটা না হয় করবি, তবে মাস্টার্সের আগে বিয়েটা করে নিলে হয় না? এত বিয়ে বিয়ে কেন করছো ভাইয়া? আমি তো তোমাদের ঘাড়ে বসে খাচ্ছি না? তোমরা কেন বুঝতে পারছো না? আমি এখন বিয়ে করতে চাই না। সবসময় বিয়ে বিয়ে আর বিয়ে, বিয়ে ছাড়া জীবনে কি আর কিছু নেই? হুট করে সায়রা যেন রেগে গেল। মারুফ কিছু বলতে যাচ্ছিল, তবে ওকে চোখের ইশারায় থামিয়ে দিল জুথি। সায়রা খাবার না খেয়েই উঠে গেছে। জুথি একটা নিঃশ্বাস ফেলে বলল, ওর সময় দরকার, মাত্র এই বিষয়গুলো মেনে নিতে শিখেছে। মারুফ কথা বলে না, চুপ করে থাকে। বোনের কষ্ট সেও উপলব্ধি করে, তবে বয়স হচ্ছে। এমনিতে আশেপাশের মানুষ আড়ালে আবডালে মেয়েটার নামে আলোচনা করে। কত সমস্যায় রয়েছে যা ওকে বাধ্য করে বিয়ের কথা তুলতে। অনুভব, তুমি কি কখনো সিরিয়াস হবে না? আমিন সাহেবের শরীর কাঁপছে। তিনি যেন বিশাল ঝড় পার করে এসেছেন। এদিকে তার একমাত্র ছেলে বিছানায় ল্যাদ মেরে ঘুমিয়ে আছে। তিনি ছেলেকে এক প্রকার টেনে টুনেই ওঠালেন, তবে পুত্র অনুভব যেন স্বপ্নে ভাসছে। তার সেই স্বপ্ন যে ভাঙছেই না। ইটস টু মাচ বাবা, কতবার বলবো আমি এই সময় এই বিরক্তিকর পানীয়টা খেতে পারবো না। ঘুমন্ত অনুভবের মুখে এক গ্লাস পানি ছুঁড়ে দিলেন আমিন সাহেব। ছেলেকে তিনি সকালবেলা লেবু পানি খেতে বলেছেন, সেটাই হয়তো স্বপ্ন দেখছে। অনুভব চোখ মেলে তাকাতেই দেখল তার বাবার পোক্ত দেহটা। ও ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল, বিছানার এক মাথা থেকে আরেক মাথা। তারপর স্মরণ করল কথা ছিল আজ সে অফিসে যাবে, তাদের বিজনেস পার্টনারদের সাথে তার পরিচয় করানো হবে। এদিকে সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। অনুভব মাথা নত করে রইল। আমিন সাহেব ধপাস করে বিছানায় বসে পড়লেন, কপালে হাত দিয়ে বসেই রইলেন। খুব খারাপ করলে অনুভব, আমি এতটা অপমানিত হলাম। অনুভব কথা বলে না। সে কি বলবে? আমিন সাহেব দীর্ঘ শ্বাস ফেলেন, উঠে পড়েন বসা থেকে। ঠিক আছে, তোমাকে আর প্রয়োজন নেই। তুমি দায়িত্ব নিতে চাচ্ছ না, তাহলে এই ফ্যাসিলিটিও পাবে না, সব বন্ধ। বাবার মুখের উপর একটা কথাও বলতে পারল না অনুভব। সে ভেবে দেখল সে ভীষণ অলস প্রকৃতির, তার শুধু ঘুমাতে ইচ্ছে করে, দায়িত্ব নেওয়ার ইচ্ছে জাগে না। তবে বাবার টাকা ছাড়া তার গতি কি আসলেই আছে? নেই। এবার সত্যিই তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ দেখা গেল। পাতলা গড়নের মুখখানি যেন আরও শুকিয়ে গেল। আহারে অনুভব! মন খারাপ করে বাসার গেটের কাছে বসে আছে অনুভব। বাবা খুব রেগে বের হয়েছেন। মা বাসায় নেই, নানা বাড়িতে আছেন। তাকে কল করার পর সে বলেছে বাবার কাছে ক্ষমা চাইতে। অনুভব তাই গেটের কাছে বসে আছে। দারোয়ান গিয়েছে চা আনতে। সায়রা বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে, গেট বন্ধ দেখাচ্ছে। এদিকে সে একটু লেট করে ফেলেছে, ভার্সিটিতে প্রোগ্রাম আছে, তা একেবারেই তৈরি হয়ে আহনাফকে পড়াতে এসেছে। দারোয়ান কাকা, গেট খুলুন। শব্দ নেই। সায়রা আবার বলল, দারোয়ান কাকা, গেট খুলুন। এবারও কোনো শব্দ নেই। শব্দ আসবে কেমন করে? গেটে তো দারোয়ান নেই, যে আছে সে অনুভব। আর অনুভব তো ডুবে আছে গভীর ভাবনায়। জানি পৃথিবীর সমস্ত কিছু থেকে সে আগ্রহ হারিয়ে ফেলেছে। তার এখন একটাই লক্ষ্য, বাবার কাছে ক্ষমা চাওয়া। সায়রা বিরক্ত হয়ে এবার গেটে আঘাত করল। কিয়ৎকাল পর গেট খুলে গেল। দারোয়ান কাকা, কত সময় ধরে চিল্লাচিল্লি করছি, গেট কেন খুলছেন না? এ কথা বলে হনহনিয়ে চলে যেতে নিচ্ছিল সায়রা, তবে ও আবছা আবছা দেখতে পেল দারোয়ান আজ ভীষণ লম্বা হয়ে গেছে। পেটের ভুঁড়ি কোথায় যেন হারিয়ে গেছে, মোটা শরীরটা যেন হাওয়া হয়ে গেছে। এই অতি আশ্চর্য ঘটনা কয়েক সেকেন্ডের জন্য কি দ্বিধায় ফেলে দিল। অনুভব দাঁত কিরমির করে বলল, আমাকে তোমার দারুণ মনে হয়? ছেলেটাকে ভালো মতন দেখে নিয়ে সায়রা বলল, তো এখানে বসে আছো কেন? দারোয়ান হও,
আর যেই হও, এত সময় চিল্লাচিল্লি করার পরও কেন শুনছিলে না? তুমি কি আমার নাম ধরে ডেকেছ? তোমার নাম ধরে ডাকবো কেন? আমি তো দারুণ কাকা বলে ডেকেছি। তাহলে আমি কেন শুনবো? আশ্চর্য তো। আশ্চর্য তো তুমি। দূর। এক প্রকার বিরক্তি নিয়ে ছুটে গেল সায়রা। তবে লিফটের কাছে এসে দেখলো লিফট অফ। অনুভব বেশ ভাব নিয়ে ওর কাছে এলো। হ্যাঁ যাও এবার হেঁটে হেঁটে। অসহ্য। শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড়াতে লাগলো সায়রা। নয়তালে উঠতে হবে। কি আশ্চর্য, অনুভব এত সময় পর দেখলো সায়রা আজ শাড়ি পরে এসেছে। দুনিয়ার কিছুর প্রতি কি তার আগ্রহ নেই? আমিন সাহেব ফিরেছেন, তবে ছেলেকে পাত্তা দিচ্ছেন না। তিনি ভীষণ রেগে আছেন। অনুভবও বসেনি, চেষ্টা চালাচ্ছে। বাবার সাথে সে ফ্রি নয়, তবে একমাত্র সন্তান হওয়ায় স্নেহের পরিমাণ বেশি। সেজন্যই কিনা বাবার সম্মুখে উপস্থিত হতে পেরেছে অনুভব। সে মাথা চুলকোচ্ছে। কি? আমিন সাহেবের ভরাট কণ্ঠ, যেন তিনি জিম ট্রেনার আর অনুভব তার ছাত্র। অনুভব সূক্ষ্ম গলা ভেজানোর প্রয়াসে ঢোক গিলল। কিছু বলতে চাই। তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? না বলে? জি, অনুমতির জন্য। আমিন সাহেব চোখ সোজা করে চাইলেন। ছেলে তাকে তেল দেওয়ার চেষ্টা করছে, তবে এত সহজে তো তিনি এসব মানবেন না। তিনি বরং মুখের কঠোরতা ধরে রাখলেন। বাবা মাপ চাচ্ছে, অভ্যেস নেই তো। অভ্যেস নেই বলে বাবার সম্মান খোয়াবে নাকি? এরপর আর হবে না। কি হবে না? এমন ভুল। এসব ছেলে ভুলানো কথা অনুভব। আমি বাচ্চা নই। তোমার জন্ম আমার দ্বারা হয়েছে, আমার জন্ম তোমার দ্বারা হয়নি। বাবার সোজা কথায় অনুভবের কান গরম হয়ে যায়। সে কিছুটা লজ্জিত বোধ করে। দুঃখিত বাবা। সত্যি দুঃখিত। এবার কণ্ঠটা নরম। অনুভব চট জলদি জবাব দেয়। খুবই দুঃখিত। সুযোগ চাও? জি চাই। সুযোগের কথায় অনুভব তো সায় দিল, তবে সে মনে মনে আসলে সুযোগ চাই না। এত দায়িত্ব তার ভালো লাগে না। সে পাখির মতন উড়ে বেড়াতে চায়, তার ভালো লাগার গুরুত্ব দিতে চায়। চাইছো যখন, তবে সুযোগ তুমি পাবে। অনুভবের মুখশ্রীতে আধার নামে। আমিন সাহেব ছেলের এই অবস্থা বুঝতে পারেন, তবে তিনি সেটা আমলে নেন না। একমাত্র সন্তান তার। যদি এমন দায়িত্ব জ্ঞানহীন হয়, তাহলে তো ভবিষ্যৎ রসাতলে যাবে। এমনটা করা যাবে না, কিছুতেই না। সায়রার দেহ ক্লান্ত। বাসায় ফিরে দেখলো আমিরা ঘুমিয়ে আছে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ও গেল শাওয়ার নিতে। শাওয়ার শেষ করে এসে দেখলো অনেকগুলো কল এসেছে আহনাফের মায়ের নাম্বার থেকে। ও চট করে কল ব্যাক করলো। হ্যাঁ আপু, আমি আসলে গোসল করছিলাম, তাই ধরতে পারিনি। ঠিক আছে সারা, কোনো ব্যাপার না। তোমাকে একটি ব্যাপারে জানানোর জন্যই কল করেছি। কি? আহনাব তোমার সাথে ভীষণ মিশে গেছে, তোমার বন্ধুর মতো ট্রিট করছে। সারা মৃদু হেসে বলল, আসলে ওর সময় প্রয়োজন, এটা হলেই ঠিক হয়ে যাবে। ওর ডক্টরও তাই বলেছিল। হ্যাঁ। রনুর কণ্ঠে হতাশা। সে যেন ক্লান্ত সব কিছুতে। সায়রা অপেক্ষা করল। রনুই বলল, আমি আর আহনাবের বাবা বেশিরভাগ সময় অফিস নিয়ে ব্যস্ত থাকতাম। আসলে ওকে সময় দেওয়া হয়নি তেমন। তারপরও স্পেশাল সাইট, আমরা একটা নির্দিষ্ট সময় বিষয়গুলো ভুল করে বসেছি। রুয়ার কাছে থেকেছে বেশি সময়। বুঝতেই পারছো, জীবনের টাকার পেছনে দৌড়াতে গিয়ে ছেলেটার ক্ষতি হয়ে গেল। আসলে আপু, এটা আপনাদের দোষ না। ভাগ্যের বেশি আমাদের হাতে কিছুই নেই। তা ঠিক। আচ্ছা শোনো, যেটা বলার ছিল, আহনামের জন্মদিন 3 দিন বাদে। তোমার তো আপডে, তাই আগেই জানিয়ে রাখলাম। তোমাকে কিন্তু আসতেই হবে। শোনো, ওর বাবা এটা অ্যারেঞ্জ করেছে কক্সবাজারে। সেখানে আমাদের ব্যবসায়িক একটা পার্টিও রয়েছে। সেই সাথে আহনাবের বার্থডেটাও সেলিব্রেট করতে চাইছিলাম। তুমি কিন্তু মিস দিবে না। আমি টাইম বলে দিব, সময় মতো আমাদের বাসায় চলে আসবে। আমরা সবাই একসাথে যাব। সায়রা আর আমিরা পুরো তৈরি। তাদের দুজনকে ভীষণ সুন্দর লাগছে। 3 দিনের ট্যুর ওদের। আজকে সবাই ম্যাক্রো বাসে করে যাবে। বলা যায় এটা জন্মদিনের অনুষ্ঠান কম, ভ্রমণ বেশি। অন্যরকম এক উত্তেজনা কাজ করছে। সায়রা দাঁড়া। জুথি কিছু খাবার নিয়ে এসেছে। সেটা ব্যাগে তুলে দিয়ে দোয়া পরে ফু দিয়ে দিল। উফ ভাবি, তুমি কেমন মায়ের মতো করো? মায়ের চেয়ে কম কিসের? আমার যখন বিয়ে হয় তখন তোর বয়স কত? সায়রা হাসলো, মনে করে বলল, 3। 3 বছরের ছেলে। আমাকে ভাবি কম, মা বেশি মনে করতি। সায়রা আবার হাসলো। আমিরাও তৈরি হয়ে এসেছে।
মেয়েটার প্রতি শুরুর দিকে বিশেষ এক রাগ অনুভব হলেও এখন আর তেমনটা লাগছে না যুথির। তবে বিশেষ কোনো ভালোবাসাও অনুভব হয় না। এই অনুভব না হওয়ার পেছনেও যে বিশাল কাহিনী জড়িয়ে, সব স্মরণ করে যুথি দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন কত আশ্চর্যের। জুই আর মাহিমও এসেছে। তারা কিছু চকলেট এনে দিয়েছে আমিরাকে পথে খাওয়ার জন্য। মারুফ নেই, অফিসে গিয়েছে। তবে সকালে 1000 টাকা রেখে গেছে, বলেছে সায়রাকে দিতে। সেটাই মনে করে এনে দিল যুথি। ভাইয়া আবার টাকা কেন রাখতে গেল? টাকা নিয়ে ব্যাগগুলো হাতে তুলল সায়রা। সবাইকে উদ্দেশ্য করে বলল, আসছি রে, ভালো হয়ে থাকবি, কোনো দুষ্টামি না। আগে থেকে রিক্সা ঠিক করা ছিল, সেটাই উঠে বসলো ওরা। রিক্সা চলতে শুরু করেছে। মৃদু একটা হাওয়া চোখ মুখ ছুঁয়ে দিচ্ছে। ভালো লাগাই মন তৃপ্ত পেল যেন। আমরা সমুদ্র দেখবো মিমি? এখনো বলতে পারছি না রে, তবে কক্সবাজার যেহেতু যাব সেহেতু একটা কিছু তো দেখা হবে। আমিরার চোখে মুখে উচ্ছ্বাস। মা বলেছিল এবছর তারা সমুদ্র দেখতে যাবে, তারপর পাহাড়। একে একে সব ঘুরে দেখবে তারা। অথচ কোথায় হারিয়ে গেল মা, আর কোথায় বা হারিয়ে গেল বাবা। মা ছাড়া ইতিম সে। মন খারাপ করে রইল। মনে মনে বলল, আমাকে সাথে কেন নিলে না মা? তোমাকে যে বড্ড মনে পড়ে আমার, বড্ড মনে পড়ে। বাসার সামনে দুটো মাইক্রোবাস রাখা, মানুষজনে ভরা। সায়রা রিক্সা থেকে নেমে বলল, দাঁড়া রনু, আপুকে কল করি, কোনটায় উঠবো? ও কল করতে করতে অন্যদিকে ফিরল। তখনই বাসা থেকে বের হয়ে এলো অনুভব। আমিরা ব্যাগপত্র হাতে দাঁড়িয়ে। অনুভব ওর কাছে এলো। আমিরা চোখ পিট পিট করে চাইল। ছেলেটা এত লম্বা কেন আর চিকন কেন? নাম কি? আমিরা। এখানে দাঁড়িয়ে কেন? এই প্রশ্নের জবাব দিল না আমিরা। অনুভব বুঝল মেয়েটি তার জবাব না দিয়ে অন্যায় করেছে, তাই মুখশ্রী গম্ভীর করল। কার সাথে এসছো? আমিরা এবারও জবাব দিল না, শুধু চাইল অদূরে দাঁড়িয়ে থাকা সায়রার দিকে। পেছন দিকে ফিরে থাকায় সায়রাকে ছিল না অনুভব। তবে আমিরাকে ভয় দেখাতে দুষ্টুমি বুদ্ধি মাথায় আসলো। আমিরা, তোমার মাথায় সাপ? সাপের কথা শুনে ভয় পেয়ে গেল আমিরা। চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ছুটে এলো সায়রা। আমিরাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? এই আমিরা, এমন কেন করছিস? মিমি, সাপ, আমার মাথায় সাপ। মিমি, মিমি। সাপ? কোথায় সাপ? মিমি, সাপ। আমিরা সাপ খুব ভয় পায় ছোট থেকে, তাই বেশি প্যানিক করে ফেলেছে। পাশে দাঁড়িয়ে আছে অনুভব। ও একটু বেশি অবাক হয়েছে। সামান্য সাপের কথা শুনে বাচ্চাটা কিনা দিন দুনিয়া এক করে ফেলল। কিয়ৎকাল পর শান্ত হলো আমিরা। কান্নায় চোখ মুখ মেখে আছে। কিসের সাপ? ভয় পাচ্ছিলে কেন? আমিরা অনুভবের দিকে দৃষ্টি ফেরালো। সায়রা এত সময় পর চিকনা ছেলেটাকে দেখতে পেল। কি? ও বলেছে আমার মাথায় সাপ। সঙ্গে সঙ্গে আমিরার কথার প্রতিবাদ করে অনুভব বলল, আমি কখন বললাম? সায়রা বুঝতে পারল বিষয়টা। আমিরার মিথ্যে বলার কারণ নেই। বিপরীতে মিথ্যেটা অনুভবই বলতে পারে, কোনো কারণ ছাড়াই। এসবের কোনো মানে হয়? তুমি এটা কেন বললে? আমি বলিনি। আমিরা মিথ্যে বলে না। তো আমি বলি? হ্যাঁ, মাত্রই বললে মিথ্যেটা। অনুভব অন্যদিকে ফিরে রইল। সায়রা বিরক্তি নিয়ে আমিরাকে নিয়ে গাড়িতে উঠল। তার একটু লেট করে ফেলায় সবাই বাসে উঠে বসেছে। একদম শেষের দিকে 3টে সিট খালি। আমিরা আর সায়রা সেখানেই উঠে বসল। অনুভব হেলে তুলে গাড়িতে উঠে দেখল একটা মাত্রই সিট খালি। ও হতাশ হলো। আমিরা আর সায়রাও হতাশ। এই 3 জনকে এতটা পথ নাকি পাশাপাশি বসে যেতে হবে। হায় রে ভাগ্য। অনুভব শরীরে বিশেষ এক ধরনের পারফিউম ব্যবহার করেছে, যার সুবাস সায়রার মাথা ধরিয়ে দিল। ও বেশ বিরক্ত, আহত। বারবার মুখশ্রীতে সেটা ফুটিয়ে তুলেছে, আর সেটা অনেক সময় ধরে লক্ষ্য করছে অনুভব। সে অপমানিত বোধ করছে। এবার কথাটা বলেই ফেলল, এই, তোমার সমস্যা কি? এমন কেন করছো? তোমার গায়ের বাজে পারফিউম। এ কথা বলতে অনুভব চোখ ছোট ছোট করে চাইল। বাজে পারফিউম? এটা ভীষণ দামি এক ব্র্যান্ডের সুগন্ধি, আর সেটাকে কিনা বাজে বলছে মেয়েটা। ও চোখ মুখ শক্ত করে রইল, যেন অপমানটি হজমের চেষ্টা চলছে। 2টো মাইক্রোবাস নিয়ে যাচ্ছে ওরা, মোট 32 জন। এখন দুপুরের সময়। স্বাভাবিকভাবে লাঞ্চ করার জন্য গাড়ি থামানো হলো।
ওরা কত দূর এসেছে সায়রা জানে না, তবে শহর ছেড়ে গ্রামীণ এক পরিবেশ ভালো লাগছে। আমিরা এদিকে আয়। আমিরাকে কাছে নিয়ে নিল সায়রা, বলল, এখানটায় দাঁড়া। মিমির কথা মতন দাঁড়ালো আমিরা। সায়রা ছট করে দুটো ছবি তুলে নিল। দারুণ আসে তো, আমাকে ছবি তুলে দে। সায়রা গিয়ে দাঁড়ালো, তবে আমিরা ভালো করে ছবি তুলতে পারছে না। একবার দুবার করে অনেকগুলো ছবি তুলল, তবে সায়রার পছন্দ হলো না। ওদের ওই কাহিনী দেখে হেসে মরে যায় অনুভব। সায়রা চোখ গরম করে তাকায়। এই ছেলেটার সমস্যা কি? লাঞ্চে অনেক বেশি খেতে পারছে না সায়রা, আমিরাও তাই। দুজনেই একটুখানি খাবার নিয়েছে। রনু সেটা দেখে বলল, এতটুকুই খাবে তোমরা? আমরা একটু কম খাই আপু। তোমরা যে কি এই বয়সে ডায়েট শুরু? ডায়েট তো আমাদের করা উচিত, অথচ দেখো জিহ্বায় সামলাতে পারি না। রনুর কথায় হেসে নিল সায়রা। আমিরা খাওয়া শেষ করে বলল, মিমি, ওই ছেলেটার জন্মদিন। একটু দূরের টেবিলে বসে আছে হানাফ। সায়রা লক্ষ্য করে বলল, হুম। ওর সাথে কেউ খেলতে চায় না। না রে, একটু অন্যরকম দেখে স্কুলের বন্ধুরা খেলতে চায় না। ইস, আমার স্কুলে হলে আমি ওর সাথে খেলতাম। আমিরার চোখে মুখে আফসোস। সায়রা হাসলো। এটা ভেবে খুশি হলো এই ছোট্ট আমিরাও মানুষকে সহজভাবে নিতে শিখেছে। তার মাঝে স্পেশাল চাইল্ড বলে কিচ্ছু নেই। লাঞ্চ করেও ওরা আবার মাইক্রোবাসে উঠে বসেছে। আমির আর সায়রা দুজনেই গ্রামীণ পরিবেশ পছন্দ করে, তাই দুজন দুপাশের জানালার সিটে গিয়ে বসে পড়েছে, যাতে পরিবেশ উপভোগ করতে পারে। অনুভব উঠে দেখলো সায়রা তার জায়গায় বসেছে। এটা তো আমার জায়গা। লেখা আছে। আশ্চর্য, আমি তো এখানে বসে এসেছি। এখন মাঝে বসো। মানে কি, তোমাদের দুজনের মাঝে বসবো আমি? সমস্যা কি? উফ, অসহ্য। অনুভব মাঝেই বসলো। সায়রা আর আমিরা দুজনেই হাসছে। তারা ভাবতেও পারেনি অনুভব মেনে যাবে। যা ঘাড় তেরা ছিলে। ঠান্ডা শীতল বাতাস। ওরা একটা রিসোর্টে উঠেছে। রিসোর্টটা ভীষণ সুন্দর, সমুদ্রের কাছে। সায়রার মন ভালো হলো অনেকটা। সে এমন একটা জায়গায় খুঁজছিল। ও ধীরে ধীরে সমুদ্রের পাড়ে এগিয়ে গেল। কিছুটা নেমে দাঁড়ালো। ঢেউগুলো ছুঁয়ে গেল পা। শীতল জলে অন্যরকম ভালো লাগা কাজ করছে। চোখ বন্ধ করলো সায়রা। এখন মনে হচ্ছে পৃথিবীটা ভীষণ সুন্দর, কোনো অশান্তি নেই, কারো কথা স্মরণ হচ্ছে না। মস্তিষ্ক যেন নিদ্রায় রয়েছে। এই সায়রা, এখানে কি করছো? অনুভব। ছেলেটা তার সুন্দর সময়টাতে বাধা হয়ে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চাইল সায়রা। কি সমস্যা? সমস্যা তো অনেক। তোমাকে খুলছে আমার পা ব্যথা হয়ে গেছে। আমাকে কেন খুঁজো? তোমার বেবি ডল কান্নাকাটি করছে। কি? অনুভব বেবি ডল বলতে কাকে বোঝালো সায়রা ঠিক বুঝলো না। ও ভ্রুকুঞ্চিত করে রইল। আমিরা, সে কান্নাকাটি করছে। কাছে? গিয়ে না, মানে তোমায় খুঁজছে। আশ্চর্য, তাহলে কান্না করেছে কেন বললে? বললাম। আজব তো। আজবই ভালো। দুজন দুষ্টু মেয়ে। কি বললে? দুষ্টু বলেছে। তুমি তো শয়তান। আমি শয়তান? এখানে আর কেউ আছে যে তাকে শয়তান বলবো? ভারে ঝগড়া করতে জানো তো? কথা বলিও না, সব সময় এমন মজা করো, অথচ ভাবোও না অপর মানুষটিও চিন্তিত হতে পারে। এখন তোমার বেবি ডলের কাছে যাও। সায়রা কথা না বাড়িয়ে পানি থেকে পা সরিয়ে নিল। তারপর হাঁটতে লাগলো রিসোর্টের পথে। অনুভব পেছন থেকে ডেকে উঠল। আরে এই দুষ্টু মেয়ে। পেছন না ঘুরে সায়রা বলল, তুমি এই নামে ডাকলে আমি শুনবো না অনুভব? কিন্তু জবাব তো দিয়েছ। সায়রা হতাশ হলো। সে সত্যিই তো জবাব দিয়ে ফেলেছে। কি যে হচ্ছে তার সাথে। আজকাল নিজেকে বড় বোকা মনে হয়, আর সব থেকে বেশি বোকা হতে হয় অনুভবের কাছে। ছেলেটা এত বেশি করে ইদানিং। আমিরা ঘুমিয়েছিল। বিকেলে ফিরে যে যার রুমে গিয়ে রেস্ট করছিল। সায়রা আর ভালো লাগছিল না বিধায় সমুদ্রের পাড়ে আসে। এর মধ্যে আমিরার ঘুম ভেঙে যায় আর সে ভীত হয়ে পড়ে। তখনই অনুভব সায়রার খোঁজে বের হয়। আমিরা এখন চুপ করে বসে আছে, যেন শান্ত সমুদ্র। কিরে, ঘুম ভেঙে গেল? তুমি কোথায় ছিলে মিমি? এই তো বাহিরে। ও, তোমার ভয় করছিল?
ঠিক আছে, এসে গেছি। হুম। কিছু খাবি? না, আমি খেলবো। আচ্ছা চল। আহনাফকেও বের করে নিল আমিরা। তারপর আমিরা, আহনাফ আর সায়রা খেলতে লাগলো একটা বল দিয়ে। ওরা বেশ আনন্দের সাথে সময় কাটাচ্ছে। অনুভব তখন নিজের গিটার নিয়ে বসলো। এই গিটারের সাথে তার সব থেকে ভালো বন্ধুত্ব। এমন না যে সে ভালো গান গাইতে পারে, তবে গানের প্রতি বিশেষ ভালোবাসা কাজ করে। সন্ধ্যায় মারুফ কল করলো। কল রিসিভ করে সায়রা বলল, হ্যাঁ ভাইয়া, কখন ফিরলে? কিছু সময় হলো। তোরা সবাই ঠিক আছিস? হুম, ঠিক আছি। শোন না, একটা কথা বলার ছিল। হুম, বলো, শুনছি। বাহাদুর কল করেছিল কেন? আমিরার খোঁজ নিতে। হঠাৎ? বুঝতে পারছি না। সায়রা একটু চিন্তায় পড়ল। এরপর বলল, ঠিক আছে, ফিরে বিষয়টা দেখবো। তবে কথা শুনে মনে হলো মেয়ের প্রতি দরদ এসেছে। সত্যি কি তাই ভাইয়া? জানি না রে। সে একটা নিকৃষ্ট মানুষ ভাইয়া। আমার আপুকে মেরেছে, এখন মেয়েটাকেও মারবে। মারুফ একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, ভুল তো সবারই ছিল রে। আমরা আসলে কারো জীবন নিয়ে বলতে পারি না। তবে বাহাদুর আমিনাকে ভালোবাসতো। ভালোবাসলে শেষ দিকে এত যন্ত্রণা কেন দিল বলতে পারো? বোঝার ভুল আসলে। ভুলে ভুলে আমার বোনটাকে মেরে ফেললো। মারুফ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সায়রা কিছুটা উত্তেজিত। সব মানলাম, তার যদি এতই ভালোবাসা থাকতো তবে আপুর মৃত্যুর 10 দিনের মাথায় বিয়ে কেন করলো? মারুফ নিশ্চুপ। আসলে ভালোবাসার রং বদলায়, এটা অস্বীকারের উপায় নেই। শুরুর কিছু বছর বাহাদুর ছিল আমিনার জন্য রহমত স্বরূপ, অথচ শেষ কিছু মাস যে যন্ত্রণা তিরস্কার করলো, এটা কোনো ভাষাতেই ব্যক্ত সম্ভব নয়। রাতের খাবারের আগ দিয়ে সায়রার মেজাজ আরও গরম হতে লাগলো। বাহাদুর যেই মেয়েকে অস্বীকার করেছে সেই মেয়ের প্রতি এখন আবার দরদ দেখাচ্ছে, তাকে দেখতে চেয়েছে। সায়রা বলে দিয়েছে আমিরা আর কোথাও যাবে না, অন্তত সৎ মায়ের কাছে তো কখনোই না। তখনই বাহাদুর জ্বলে ওঠে, বলে তার মেয়েকে সে নিয়ে যাবে, দেখবে কে কী করতে পারে। সায়রা আসলে তীক্ষ্ণ হয়ে পড়ল। অসহ্য লাগলো তার সব। সে খেলো না। এখন রাত 10টার কিছু বেশি বাজে। ও এসেছিল হাওয়া খেতে। বাইরের শুনশান নীরব পরিবেশ। সে সময় মনে হলো তার পেছনে কেউ আছে। উচ্ছট করেই ঘুরে তাকালো, দেখলো অনুভব দাঁড়িয়ে। সায়রা ভয় পেয়ে গেল, জ্বলন্ত চোখে তাকালো। তোমার সমস্যা কি অনুভব? ভয় পেয়েছ তাই না? তো ভয় পাবো না? আশ্চর্য, মানুষ তো তুমি। এত রাতে বাইরে কি করছো? বাইরে কি করছি মানে? এখানে তো কেউ নেই, একা কি করো? এমনি এসেছি। এমনি না, নিশ্চয়ই বয়ফ্রেন্ড এখানে এসছে। আজে বাজে কথা বলবে না। হ্যাঁ, বই গেছে আজে বাজে কথা বলতে। আশ্চর্য, তুমি এত জ্বালাও কেন আমায়? জানি না, ভালো লাগছে জ্বালাতে। ধ্যাত! অনুভবকে পাশ কাটিয়ে চলে এলো স্যারা। ছেলেটা এত বেশি বেশি করে। ও অনেকটা যাওয়ার পর হাতের টান অনুভব হলো। সাইরা চেঁচিয়ে উঠল, এটা কি রকমের কাজ অনুভব? কোনো জবাব এলো না। সাইরা ঘুরে তাকালো, দেখলো অনুভব নয়, এখানে দাঁড়িয়ে অন্য একজন, যে ওর ভীষণ চেনা, একসময় ভীষণ কাছের ছিল। ও শুকনো ঠকিল। পুরুষটার ভরাট মুখের রোম রাজি বেশ বড় হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, দৃষ্টিতে ঘুম না হওয়ার ছাপ। কি এক আশ্চর্য ব্যথা সে মুখে। সায়রা তাকিয়ে থাকতে পারল না, চোখ ঘুরিয়ে নিল। কেমন আছো? সায়রা ধীরে সময় নিয়ে বলল, ভালো, তুমি? ভালো আছি। তারপর নীরবতা। দুজনেই যেন কথা বলতে পারল না। সায়রার চোখের কোণ থেকে একটা বিন্দু জল নেমে এলো। চলে যেতে নিতে পুনরায় ডেকে উঠল সাইদ। শোনো একটু। সায়রা দাঁড়ালো। সাইদ কাছে এলো পায়ের জোরে, বরাবর হয়ে বলল, সেদিন কল করেছিলে? সায়রা চুপ, ও মাথাটা নিচু করে রইল। সায়েদ যেন কিছু বলতেই যাচ্ছিল, সে সময় বিকট এক আওয়াজ কানে ভেসে এলো। মেয়েলি কণ্ঠ চিৎকার করছে, সম্ভবত পড়ে গিয়েছে। সাইদ তাকালো ঘাড় ঘুরিয়ে, চোখে মুখে বিরক্তি নেমেছে। মেয়েটার নাম নম্রতা।
সাইদের স্ত্রী। সাইরা দেখছে ছবিতে অল্প বয়সী, ভীষণ সুন্দর দেখতে। তার চেয়েও বেশি কিনা সেটা সাইরা জানে না, তবে দেখতে সুন্দর। সাইরা শুকনো ঢোকিল, বলল, তুমি ওর কাছে যাও। সাইরা পায়ের গতি বাড়ালো। সাইদ অলস চোখে তাকিয়ে রইল। আহারে জীবন, তার ভালোবাসার মানুষ জীবন তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগটি সে নিতে পারেনি। একটা ব্যথা তার চোখ দুটোই রিক্ততা এনে দিচ্ছে। মনে হচ্ছে এ জীবনটাই বৃথা। সাইরা পালিয়ে যাচ্ছিল, সে সময় অনুভব এসে বাধা হয়ে দাঁড়ালো। কি হয়েছে? সামনে এসে দাঁড়ালে কেন? আগে তো বলনি বয়ফ্রেন্ড এসেছে। সন্দেহ তো ঠিকই করেছিলাম। কি বুঝনি? এত ঢং কেন করো? অনুভব, পথ ছাড়ো, আমার ভালো লাগছে না। ভালো তো লাগবেই না। সরো। অনুভবকে ঠেলে ভেতরে চলে গেল সাইরা। এসে কিছু সময় কান্না করলো। সে দিনটা তার জন্য বড় পরীক্ষার দিন ছিল। হয়তো ভুল ছিল অনেক কিছু, তবে ভালোবাসার কাছে কোনো ভুলই তো ভুল নয়। কিন্তু ভাগ্য, সে তো নিজের মতোই পথ এগোলো। সাইদ সেদিন নিজের সব কিছু ফেলে সায়রার কাছে এসেছিল। সায়রা শুরুতে নাকচ করে দিলেও পরে গিয়েছিল সাইদের কাছে, তবে বাইরে ছিল না সাইদ। তারপর কত কল করা হলো, রিসিভ হলো না। দুদিন পর সায়রা জানতে পারলো সাইদ তার হলুদের অনুষ্ঠান ফেলে তার কাছে এসেছিল। এ কথা শোনার পর সায়রা ছিল ভীষণ লজ্জিত। যদি ওরা সেদিন পালিয়ে যেত, তবে আরেকটি মেয়ের ক্ষতি হয়ে যেত। মেয়েটা বিয়ে ভাঙার শোকে গলায় দড়ি দিত নিশ্চয়। কত কিছুই তো ঘটতে পারত। পরিস্থিতি এমন এক সংকট তৈরি করে, যার ফলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা যায় না। তবুও যদি সাইরা আর সাইদের একটা সংসার হতো, তবে খুব ক্ষতি হতো হয়তো। হ্যাঁ, নতুবা এই পৃথিবী কেন এমন এক সংকট তৈরি করলো? সকালটা সুন্দর, আহনাফের জন্মদিন, সবাই উইশ করছিল রাতে। তবে সায়রার শরীরটা খারাপ লাগছিল বিধায় সে বের হতে পারেনি। ও ঠিক করেছে একেবারে উপহার নিয়ে উইশ করবে, তাই ব্যাগপত্র নামিয়ে বসেছে। আমিরা হাত মুখ ধুয়ে এসে বসল ওর পাশে। মিমি, বাইরে যাবে? যাব, আহনাফের উপহারটা দিয়ে যায়। সায়রা ব্যাগ নামিয়ে খুঁজতে লাগলো, তবে যেখানে রেখেছিল সেখানে পাচ্ছে না, তাই অন্য অংশে খুঁজতে শুরু করেছে। এক পর্যায়ে পুরো ব্যাগ খুঁজে ফেললো, তবে উপহার পেল না। ওর গলাটা শুকিয়ে এলো। কি হয়েছে? উপহারটা পাচ্ছি না। বাসায় রেখে এসেছো? না রে, আমি সাথেই নিয়ে এসেছিলাম। তাহলে? জানি না, কোথাও পড়ে গেল কিনা। সায়রা চিন্তিত, ব্যথিত। এখন উপায় কি? সায়রা তার জমানো টাকা থেকে প্রায় 6,000 টাকা দিয়ে একটা দামি ঘড়ি এনেছিল। এত বড় অনুষ্ঠান হচ্ছে, তাই সায়রা চায়নি সে ছোট হোক, তাই অত খরচ করে আনা। কিন্তু এখন কি উপায়? সায়রার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। কষ্ট দেখা যাচ্ছে মুখশ্রী জুড়ে। মিমি, তুই একটু বস, আমি একটু বাইরে থেকে আসি। আমিরাকে রেখে দ্রুত বেরিয়ে পড়ল সায়রা। কল করলো ভাইয়া নাম্বারে, তবে নেটওয়ার্কে সমস্যা দেখা যাচ্ছে। যেই না একটু ঠিক হলো, সায়রা শুধু বলল, ভাইয়া, আমার দ্রুত 1,002 টাকা পাঠাও। তবে ওপাশ থেকে কেউ কিছুই শুনতে পেল না। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। সায়রার মাথা কাজ করছে না। ওর কাছে 1,002 টাকা আছে, তবে একেবারে খালি করে তো কিছু কেনা যায় না। ও আবারও ডায়াল করল, তবে কাজ হলো না। এ পাশে ছিল সাইদ। সায়রাকে সে দেখছে, শুনছে কথা। ও উঠে এসে টাকা বের করে বলল, এটা নাও। সায়রা ঘাড় ঘুরিয়ে দেখল সাইদ দাঁড়িয়ে। ও চোখ নামিয়ে বলল, থ্যাঙ্কস, বাট লাগবে না। এ কথা বলে এগিয়ে গেল সায়রা। ও চায় না সাইদের প্রতি তার অনুভূতিগুলো খুলে আসুক। ও এখন চায় সব অনুভূতি হারিয়ে যাক, মিশে যাক মাটির সাথে। চেনা পরিচিত বলতে রুনু আপার ফ্যামিলি, তাদের কাছে তো টাকা চাওয়া যায় না, আর উপহার আজকে না দিতে পারলেও লজ্জায় পড়তে হবে। সায়রা পড়েছে ভীষণ সমস্যায়। সে সময় অনুভবকে দেখা গেল, তবে ছেলেটার কাছে টাকা চাওয়ার মতন সম্পর্ক কি আছে? নেই। সায়রা চুপ করে বসে রইল। তারপর ভাবল ধারই তো নেবে। ও একটা নিঃশ্বাস ফেলে অনুভবের কাছে এলো। অনুভবের হাতে একটা বল, সেটা ছুঁড়ে দিল অনুভব, তবে ধরতে পারল না সায়রা। অনুভব একটু ছুটে গিয়ে বলটা কুড়িয়ে আনলো। সামান্য বলও ধরতে পারলে না? সায়রা এই কথা আর জবাব দিল না। ওর লজ্জা লাগছে। ও চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, তারপর বলল, একটা ফেভার করতে পারবে? অনুভব ভ্রু কুঞ্চিত করে চাইল।
সায়রা নামের দুষ্টু নারী তার কাছে ফেভার চাইছে। ফেভার? হ্যাঁ, একটু সমস্যায় পড়েছি। বলো, শুনছি। আসলে আহনাফের জন্য আমি একটা সুন্দর ঘড়ি কিনেছিলাম, তবে সেটা ব্যাগে পাচ্ছি না। নেটওয়ার্কের জন্য বাসায় যোগাযোগও করা হচ্ছে না। আজকে উপহার না দিতে পারলে তুমি আমাকে একটু টাকা ধার দেবে? আই প্রমিস, বাসায় ফিরেই দিয়ে দিব। অনুভব এক মুহূর্ত থমকে রইল, জবাব দিল না। সাহেরার যে কি লজ্জা লাগছে, ও চোখ বন্ধ করে রইল। অনুভব বলল, ঠিক আছে, এত হেজিটেট করার কিছু নেই। থ্যাংক ইউ, আমি ফিরিয়ে দিয়ে দিব। অনুভব ওর কথায় হাসল। সায়রার যেন দম ফিরে এসেছে। সত্যি সে বড় লজ্জার হাত থেকে বেঁচে গেল। অনুভব অনেক সময় ধরেই ছেলেটাকে লক্ষ্য করছে। গতরাতে সায়রার সাথে কথা বলতে দেখেছে, তার মানে পূর্ব পরিচিত, বয়ফ্রেন্ডও হতে পারে। বল নিয়ে খেলতে খেলতে সাইদের কাছাকাছি এলো। সাইদ তখন খোলা দৃষ্টিতে বাইরে তাকিয়ে। উদাসীন ভরা তার মস্তিষ্ক, ভুলে ভরা জীবন তার। অপ্রাপ্তির বেড়াজালে ভীষণভাবে আটকে আছে সে। অনুভব ওর সঙ্গ পেতে বল খেলার অফার করল। ব্রো, খেলা যাক। সাইদ মৃদু সুরে বলল, থ্যাঙ্কস, এখন ইচ্ছে করছে না। অনুভব মনে মনে বলল, শালা ইচ্ছে কেন করবে? শুধু মেয়েদের সাথে ইচ্ছে করে। ভেতরে কথা বললেও মুখে হাসি টানিয়ে রাখল। পাশের সিটে বসল। তারপর কিছু সময় নীরবতা। কোন শহর? ঢাকা? ওয়াও, আমিও। অনুভবের উচ্ছ্বসিত ভাবের বিন্দু পরিমাণ দেখা গেল না সাইদের মাঝে। অনুভব মনে মনে ভাবল, লোকটা রোবট। একটা সময় পর অনুভব আবার বলল, সারাকে চিনেন? সাইরার নাম শুনে নড়ে চড়ে উঠল সাইদ। অনুভব ঠোঁট কামড়ে ভাবল, মেয়ে বা ছেলে কোথাকার, এত সময় তো পাথর ছিল। জেনে মেয়ের নাম শুনেছে, অমনি নড়ে চড়ে উঠেছে। জি, কিন্তু আপনি? অনুভব কিছু বলতেই নিচ্ছিল, সে সময় নম্রতা এসে দাঁড়ালো। তার চোখ মুখ ফুলে গেছে। সাইদের কোনো ধ্যান নেই। আম্মু কল করেছে। সাইদ হাত বাড়িয়ে ফোনটা নিল। কানের কাছে নিতে ওপাশ থেকে মা বলল, সাইদ, আজই চলে এসো বাবা। কেন এখনো ওই মেয়েটার কথা স্মরণ করছো বলো তো? আর মেয়েটাই বা কেমন? এখন তোমার বিয়ে হয়ে গেছে, তারপরও পিছু ছাড়ছে না। আমি আগেই বলেছি ওই মেয়ে সুবিধার না, পারিবারিক শিক্ষা নেই, দেখলে তো। আমি বইমেলা নিয়ে ব্যস্ত, আমার বই বেমানল। এই যাত্রায় বেঁচে গিয়েছে সাইরা। আহনাফের জন্মদিনটা ভালোই ভালোই পার হলো। আগের মতন দামি উপহার না দিতে পারলেও যে উপহারটি এনেছে সেটা সুন্দর আর আহনাফের পছন্দ হওয়ার মতনই। তবে অনুষ্ঠানে হাসি খুশি মেজাজ দেখালেও সে ভেতরে ভেতরে আসলে বড় দুঃখী ছিল। অনেকদিন পর সাইদকে দেখেছে কি না। ছেলেটা ওর প্রথম ভালোবাসা। কথায় আছে, প্রথম ভালোবাসা বড় কাঁদায়। আহারে সাইরা, 6টা বছর গেল একটা সম্পর্কে, অথচ পাওয়া হলো না। না পাওয়ার এই গল্পে কারো দোষ নেই, না ওর আর না সাইদের। ওরা এখন কেবল একটা সুন্দর জীবনের জন্য প্রার্থনা করতে পারে, ব্যাস এটুকুই। সাইরা মন থেকে চায় সাইদ অসম্ভব ভালো থাকুক। হয়তো একসাথে পথ চলা হলো না, তবে দুজন দুজনের প্রতি যে শ্রদ্ধা, সেটা তো মিথ্যে হতে পারে না। দুজনেই চেষ্টা করেছিল, তবে পরিবার পরিস্থিতি তাদের এক হতে দেয়নি। হয়তো এটাই নিয়তি। ও এখন খুব করে চাই জীবনের সাইদকে নিয়ে ওর আর কোনো পিছু টান না আসুক, জীবন চলুক জীবনের মতন। সাগর পাড়ে এসে এসবই ভাবছিল। সে সময় একটা বল এসে লাগলো ওর বাহুতে। ও ঘাড় ঘুরিয়ে চাইল। বলটাই দিত সারা। সাইরা সেটা উঠিয়ে অনুভবের দিকে ছুড়ে দিল। অনুভব সেটা নিয়ে আবার ছুটতে লাগলো। দুজনের মাঝে বেশি দূরত্ব নেই, অথচ দুজন দুই দিকের যাত্রী। একজন সমুদ্রের কাছে দুঃখের গল্প করছে, আরেকজন ভীষণ আনন্দে সমুদ্র পাড়ে বল নিয়ে খেলছে। সাইরার খুব কান্না পাচ্ছে। তখন সন্ধ্যা হয়ে গেছে। ওর মনের ভেতর একটা দুঃখ চলছে। এত যন্ত্রণা কেন এই হৃদয়? ও আলগোছে বালিতে বসে পড়ল। ঢেউ এসে ছুঁয়ে গেল সমস্ত শরীর। সাইরার দু চোখ থেকেও নোনা জল নামলো। একটা সময় পর মেয়েটা চিৎকার করে উঠল। এই পৃথিবী ওকে অসহায় করে তুলেছে। ওর জীবনের সব রং হারিয়ে গেছে। আহারে কি এক যন্ত্রণা! ভিজে একাকার হয়ে রিসোর্টে ফিরল সাইরা। অনুভব তখন ফোন নিয়ে ভিডিও করছিল। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সে, কিছু ফ্যান ফলোয়ারও আছে। তাদের নিয়ে ভবঘুরে অনুভবের দিন চলে, আর কোনো ভাবনা নেই তার মাঝে।
সে মুক্তভাবে জীবন যাপন করে। ভিডিও করে এক পর্যায়ে সায়রাকে দেখতে পেল, ভিজে শরীর মেয়েটার। এই সায়রা, ভিজছো কেন? এমনি। প্রেমিকের সাথে ভিজেছ? সায়রা এবার বিস্ফোরিত নয়নে তাকালো। অনুভব একটু ভরকে গেল। মেয়েটার চোখ থেকে যেন উত্তাপ নামছে। হুট করে কি যে হয়ে গেল। কি সমস্যা তোমার? সব সময় কেন প্রেমিক প্রেমিক করো? বলছি না আমার কোনো প্রেমিক নেই, তাহলে কেন বারবার এমন বলো? তুমি এমন কেন অনুভব? কেন এমন? কাঁদতে কাঁদতে চলে গেল সায়রা। অনুভব হা হয়ে চেয়ে রইল। কি এমন বলেছে সে? এতটা রিয়্যাক্ট করার মতন কিছু কি ছিল বাক্যটিতে? পুরো সন্ধ্যা মন খারাপ করে বসে রইল অনুভব। সে কখনোই সায়রাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলে না, তবে প্রেমিক শব্দটি বললেই ও কেমন করে ওঠে, এটাই ভাবিয়ে তুলল ওকে। আমিরা আর আহনাফ খেলছিল, ওদের মাঝে গিয়ে দাঁড়ালো অনুভব। আমিরা নাক ছিটকে রইল। আমিরা, এদিকে শোনো তো। অনুভব এত সহজ করে কথা বলছে, এটা ছোট্ট আমিরাকে অবাকই করলো। একটা কথা বলবে? আমিরা চেয়েই রয়। অনুভব সংকোচ ছাড়াই বলে, তোমার মিমির কোনো প্রেমিক আছে? আমিরা এবার যেন বিরক্তই হলো। অনুভবের দৃষ্টিতে ভরা উদাসীনতা। কি হলো? কেন বলবো? বলো না। বললে তো তোমায় কেউ মারছে না। সারার কোনো প্রেমিক আছে? আমি মিমির কোনো কথা কাউকে বলি না। এটা বলিয়ে চলে যায় আমিরা। অনুভব চেয়েই থাকে, মনে মনে বলে যেমন খালামণি তেমন হয়েছে ভাগ্নি। রাতের খাবারের সময় অনুভব আর সায়রার দেখা। আজকে বারবিকিউর আয়োজন হয়েছে, একদম সমুদ্র ঘেঁষে। শান্ত সমুদ্রের পাড়ে মাদুর পেতে বসেছে সবাই। আগুন জ্বালানো হয়েছে। অনুভবের চোখ লাল হয়ে আছে। সে ভীষণ অনুতপ্ত। পুরো সন্ধ্যা সে ভেবেছে হয়তো সায়রার মনে কোনো দুঃখ আছে, আর সেই দুঃখটি সে আরো বাড়িয়ে দিয়েছে। সারা শোনো। অনুভব একদম কাছে এসে কথাটা বলল। সায়রা মাথা ঘুরিয়ে চাইতেই দুজনের চোখাচোখি হলো। সায়রা আশেপাশে চেয়ে রইল, দেখলো অনেক মানুষ। ও একটু বিব্রত হলো। আমি আসলে দুঃখিত, জানি না কিভাবে তোমায় কষ্ট দিয়ে ফেললাম। ইটস ওকে। সত্যি বলছি, ইচ্ছে করে অমন করিনি। ফোঁস করে দম ফেলে সায়রা। নিজের মনকে শীতল করে বলে, আমার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। আসলে আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম, কিছু মনে করো না। অনুভব চুপ, সায়রাও চুপ। দুজন আর কথা বলছে না। একটা সময় পর দুজনে একই সঙ্গে বলে, যা হবার হয়েছে। যা হবার হয়েছে। একই সাথে একই কথা বলে ফেলায় দুজনেই হেসে ফেলে। অনুভব মাথা চুলকায়, হাত বাড়িয়ে বলে, ফ্রেন্ড। হাতটা স্পর্শ না করে সায়রা হাসে, বলে, ফ্রেন্ড হলে কিন্তু অনেক জ্বালা, নিতে পারবে তো? পারবো। সায়রা হেসে নেয়, হাতের সাথে 1 সেকেন্ডের মতন হাত মিশিয়ে বলে, ওকে ডান। এই 1 সেকেন্ডই হয়তো অনুভবকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে পড়ে। অনুভব নামের পাগল ছেলেটার মনেও মিষ্টি এক অনুভব জাগে, যাকে সহজ করে বলা যায় ভালোবাসা। সায়েদ এক ঝলক দেখে নেয় সায়রা আর অনুভবকে। দুজন দুজনার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এদিকে ওর অন্তর চলছে। ও একটা নিঃশ্বাস ফেলে, চোখ বন্ধ করে সায়রাকে দেখতে পায়। ভীষণভাবে মনে পড়ে 6টা বছরের স্মৃতি। অর্ধযুগ, কম সময় নয় নিশ্চয়ই। স্যার, আপনাদের লাগেজ গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। আপনার ওয়াইফ দাঁড়িয়ে আছেন। সায়েদ মৃদু স্বরে বলে, হুম। তারপর আবার ডুবে যায়। সায়রা আর অনুভব এখন পাশাপাশি হাঁটছে। দুজনের মাঝে যে সামান্য দূরত্ব, সেটাও ক্রমে ছোট হয়ে আসছে। সায়েদের চোখে ভাসছে দুজন দুজনার হাত বেছে, ওর চোখে ভাসছে দুজনার সুন্দর সংসার। বিভ্রম দেখে সে, অথচ মন বলে বিভ্রম সত্যি হতে চলেছে। সায়েদ ঠোঁট থেকে জ্বলন্ত সিগারেট নামিয়ে বালিতে ফেলে পা দিয়ে পিষে বলে, আমার প্রিয়তমা সায়রা, ভালো থেকো সব সময়। সায়রাদের ফেরার দিন চলে এলো। ছোট্ট একটা ট্যুর হলো তাদের। সায়েদের ব্যাপারটা ছাড়া সময়টা ভালোই ছিল। সমুদ্রের গর্জন শুনছে সে, ঢেউয়ের আদর নিয়েছে, সব মিলিয়ে খারাপ নয়। আমিরা এখনও ঘুমিয়ে। ওকে ডেকে নিল সায়রা। তারপর ব্যাগ প্যাকিং শুরু হলো। সব গুছিয়ে নিতে কিছু সময় লাগলো। নাস্তা করতে গিয়েও শুনলো সকালে নয় বিকেলে বের হবে। এতে অবশ্য ভালোই হলো, আর একটু সময় পাওয়া গেল, সমুদ্রের ভালোবাসা নেওয়া যাবে। আমিরাকে হানাফের সাথে খেলতে দিয়ে সায়রা গেল সমুদ্র পাড়ে। সেখানে আগে থেকেই অনুভব রয়েছে। তাকে দেখে মনে হলো রাতে ঘুম হয়নি। চোখ কেমন ফুলে লাল হয়ে গিয়েছে, চাহানিতে প্রাণ নেই। সায়রা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল।
শব্দহীন দুজন পথ চলছে। অনুভব ভীষণভাবে বুকের মাঝে ব্যথা উপলব্ধি করল। এই ব্যথাটা কোনো ওষুধের দ্বারা নিরাময় সম্ভব না। হঠাৎ সমুদ্রে গর্জন উঠল। সায়রা ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। অনুভব পেছন ঘুরে বলল, ভয় পেও না, চলো সামনে যাই। অনুভব কেমন বদলে গেল যেন, চঞ্চলতা নেই। সায়রা মৌন থেকে পথ চলতে লাগলো। সায়রা, সমুদ্রের এই সামান্য গর্জনে ভয় পেয়ে গেলে? আমার বুকের ভেতর যে গর্জন চলছে সেটা আমি কেমন করে সইব বলো তো? কথাটা মিনমিনে সুরে বলল অনুভব। সায়রা ঠিকঠাক না বুঝতে পেরে শুধালো, কিছু বললে? 1 সেকেন্ড সময় নিয়ে অনুভব জবাব দিল, হুম হুম, আমার মনে হলো কিছু বললে। না কিছু না। তারপর দুজনের আর কথা হলো না। সমুদ্র কেমন গর্জে উঠেছে। সায়রার ভয় লাগছে, ভালো লাগছে না। তাই ওরা ফেরার জন্য পথ ধরল। সমুদ্র হয়তো চেয়েছিল ওরা আরও কিছু সময় থেকে যাক, তাই নিজেকে মেলে দিয়েছে। আকাশ উঠ করেই মেঘে ছেয়ে গেছে। আধার নেমে এসেছে। সামান্য পথটুকুও দেখা যাচ্ছে না। বালির বাতাস হচ্ছে। পথ চলতে চলতে ওরা অনেক দূর চলে এসেছিল। আবহাওয়া খারাপ হতে রাস্তা চেনা যাচ্ছে না। কি এক সমস্যার সৃজন হলো। সায়রা চিন্তিত হলো, অনুভবও তাই। দুজনেই পথ হারিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সায়রা একটু বেশি অধৈর্য হয়ে যাচ্ছে। এদিক সেদিক ছোটার চেষ্টা করলেই অনুভব ওর হাতটা শক্ত করে ধরে ফেলল। কোথায় যাচ্ছ? আমরা রাস্তা হারিয়ে ফেলেছি অনুভব। হ্যাঁ, কিন্তু এইভাবে কোথায় ছুটছ? জানি না, আমার ভয় হচ্ছে। অন্য সময় হলে অনুভবও ভয় পেত, কিন্তু যার হৃদয়ে প্রেমের জোয়ার আসে তার হৃদয় আর ভয় পেতে চায় না। অনুভবের অবস্থাটাও তেমন হয়ে গেছে। ও একটু খেয়াল করে দেখল, আশেপাশে সারি সারি ঝাউ গাছ। রিসোর্টের সামনে এমন পরিবেশ ছিল না। ওরা কিভাবে যে এদিকে চলে এলো, নেটওয়ার্কও কাজ করছে না। এদিকে সমুদ্র উতাল পাতাল করছে, আকাশ গর্জে উঠছে, বাতাসের শনশন শব্দ কানে এসে লাগছে। এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় অনুভব। সায়রা, দাঁড়াও। এগিয়ে চলেছে সায়রা। অনুভব ছুটে এসে ওর পাশাপাশি হলো। এভাবে কোথায় যাও? পথ না চেনো তো বিপদে পড়বে। সায়রার মাথা কাজ করছে না। দুর্যোগ ভয় পায় সে। অনেক বছর আগের কথা। এক দুর্যোগময় পরিবেশে হারিয়ে গিয়েছিল। সেখানেও এমন সমুদ্র ছিল, ঝাউবন ছিল, অন্ধকার ছিল, মেঘ গর্জন করছিল। সায়রার হৃদয়ে হুঙ্কার বেজে উঠল। সেই অতীতও একেবারেই ভুলে বসেছিল। আজকের এই পরিস্থিতি হুট করে সব জীবন্ত করে তুলেছে। সায়রা ধপ করে মাটিতে বসে পড়ল, কান্নাই ভেঙে পড়ল। অনুভব একজন পুরুষ হয়েও বুঝতে পারছে না তার কি করা উচিত। ও ঠাঁই দাঁড়িয়ে রইল। কিয়ৎকাল পর নিচু হয়ে সায়রার বাহুতে স্পর্শ করল। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে, ভয়ে চুপসে গেছে সে। আকাশ আর সমুদ্র পাল্লা দিয়ে গর্জন করছে। সে গর্জনে সায়রা যেন আরো বেশি ভীত হয়ে পড়ল। ও ক্রমশ অনুভবের শরীরের সাথে মিশে যেতে লাগলো। ওর মাথা ঠিক নেই, মস্তিষ্কে কাজ করছে না, চোখ অন্ধকার হয়ে আসছে, যেন সবকিছু ছেড়ে প্রাণটা বেরিয়ে আসবে। সায়রাকে কোনো মতে টেনে ঝাউ গাছের দিকে নিয়ে এসেছে অনুভব। বাতাসের গতি প্রচুর, তবে বৃষ্টির দেখা নেই। শনশন শব্দে কথা বোঝা যাচ্ছে না। সায়রা, শক্ত থাকো প্লিজ। সায়রা শক্ত হতে পারছে না। ওর অতীত ওকে নুয়ে দিচ্ছে। ভয়ের ছুটে দম বন্ধ হয়ে আসছে। অনুভব এবার চিন্তিত উদ্বিগ্ন হলো। রাস্তা খোঁজার চেষ্টা করতে সায়রা ওকে টেনে ধরল। ইশারায় বোঝালো ওর ভয় হচ্ছে। অনুভব থেমে রইল। নেটওয়ার্ক নেই, আশেপাশের অবস্থাও খারাপ। একটা সময় পর অনুভবের মস্তিষ্ক শীতল হলো। ও লম্বা করে শ্বাস নিল। ভরসা হারালে চলবে না। সায়রা ভয় পেয়ে আছে, তাকে সামলাতে হবে। ও সায়রার কাছেই থেকে গেল। ঈষৎ হাতে মেয়েটিকে আগলে নিল। অন্য সময় হলে সায়রা নিশ্চিত তুল কালাম করে দিত, কিন্তু পরিস্থিতি এখন এমন যে অনুভব তাকে জড়িয়ে থাকার পরও সে কিচ্ছু বলছে না, বরং একদম চুপ সে বসে আছে, চোখ দুটো বন্ধ করা, হাত দুটো অনুভবের শরীর খামচে আছে, যেন ভীষণ বিপদে এক টুকরো ভরসা নিয়ে বেঁচে থাকার প্রয়াস। অর্ধভেজা হয়ে রিসোর্টে ফিরল অনুভব আর সায়রা। আকাশ আর সমুদ্র হুট করে গর্জে উঠেছিল, এখন কিছুটা শীতল। সায়রাকে দেখে মনে হচ্ছে নিজের মধ্যে নেই। অনুভব ওকে আলগোছে রুমে পৌঁছে দিল। আমিরা চিন্তিত ছিল, তার চোখে মুখে জয়। মিমি, সায়রাকে জামটে ধরলো আমিরা। ভয় পেও না,
মিমিকে ড্রেস চেঞ্জ করতে সাহায্য করো। কথাটা বলেই নিজের রুমে চলে এলো অনুভব। এখন প্রায় দুপুর হয়ে গেছে। অনুভব এসে ড্রেস বদলে নিয়ে কফি নিল। সাইরা তখনও স্বাভাবিক হয়নি। ওর বিষয়টা বুঝতে পারছে না অনুভব। একটু বাইরে আসবে? সাইরা শোনেনি। আমিরাও হতবাক। সে ছোট্ট একটা বাচ্চা, আহামরি বোঝার মতন ক্ষমতা হয়নি তার। তবে ডেকে দিল সাইরাকে। মিমি তোমায় ডাকছে। হুম। বিছানায় বসে জবাব দিল সাইরা। অনুভব দরজার বাইরে থেকেই বলল, একটু বাইরে আসতে পারবে? মুখে কিছু না বলে বাইরে এলো সাইরা। অনুভব সাইরাদের রুমে প্রবেশ করেনি। ওরা বাইরের সিটিং এরিয়ায় বসলো। অনুভব কফি এগিয়ে দিল। থ্যাঙ্কস। মেয়েটা যে স্বাভাবিক অবস্থায় নেই অনুভব খুব করে বুঝতে পারছে। তাই সে চুপ করে রইল। কফি শেষ করে সাইরা নিজ থেকে বলল, আমাকে অনেক সাহায্য করলে অনুভব। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। অনুভব কথাটা এড়িয়ে গিয়ে বলল, হুট করে তো প্যানিক কেন করছিলে? বেশ অনেকগুলো বছর আগে আমি চট্টগ্রামের শহর থেকে হারিয়ে গিয়েছিলাম। কিভাবে যেন আমাকে সমুদ্রের পাড়ে পাওয়া যায়। আমি সেই দুর্যোগে মানসিকভাবে আঘাত পাই। কিছু মাস কথা বলাই বন্ধ করে দিই। ট্রিটমেন্ট করা হয়, তারপর ঠিক হই। তবে কিভাবে হারিয়ে সমুদ্রে এসে পৌঁছায় আমার আসলেই মনে নেই। তারপর অনেক বছর পার হলো। হুট করে আজকে অমন পরিস্থিতি আমায় ব্যস্ত করে দিয়েছিল। তোমাকে ধন্যবাদ আমায় সেভ করার জন্য। অনুভব শুধুই ঠোঁট একটু প্রসারিত করল। তারপর চট করে বলল, তোমার মাথায় তেলাপোকা। তেলাপোকার নাম শুনে লাফিয়ে উঠল সাইরা। সে বিশেষ ভয় পায় প্রাণীটিকে। এদিকে অনুভব হেসেই যায়। সাইরা বুঝতে পারল ছেলেটা তার সাথে মজা করছে। অনুভব তুমি এমন কেন বলো তো? অনুভব শুধুই হাসে। মেয়েটাকে স্বাভাবিক করার জন্যই অমন করল সে। এদিকে সাইরা রেগে মেগে চলে যায়। মন বলে ছেলেটার মাঝে এত কম ম্যাচিউরিটি কেন? কক্সবাজার থেকে বাসায় ফেরার পর সাইরার মনে হলো মাথা ফেটে যাচ্ছে। তীব্র ব্যথায় ও কাত হয়ে শুয়ে পড়ল। আমিরা ঘরে প্রবেশ করে বলল, মিমি কি হয়েছে?